নমস্কার, আমি সুবর্ণা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে সুবর্ণাস ক্রিয়েশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনাদের সাথে অক্ষরধাম মন্দির কিভাবে যাবেন, কতক্ষণ খোলা থাকে, মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে কি কি নিয়ম মানতে হয়, আরও বিভিন্ন অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে দিল্লিতে আমাদের দ্বিতীয় দিন, আর তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি দিল্লি ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমরা প্রথমেই যাব রেড ফোর্ট বা লালকেল্লা। এখন আমরা চলে এসেছি বিনোবাপুরী মেট্রো স্টেশনে। বিনোবাপুরী মেট্রো স্টেশন থেকে পিঙ্ক লাইন ধরে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেট্রো ধরে আমরা চলে যাব লাজপত নগর, এবং লাজপত নগর থেকে ভায়োলেট লাইন ধরে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেট্রো ধরে আমরা চলে যাব লালকেল্লা। দেখতেই পাচ্ছেন আমরা এখন মেট্রোতে চেপে পড়েছি। দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে। লালকেল্লায় প্রবেশের জন্য 2টো গেট রয়েছে, দিল্লি গেট এবং লাহোরি গেট। আমরা দিল্লি গেট দিয়ে প্রবেশ করব, আর তাই এখান থেকে টোটো করে আমরা সোজা চলে যাচ্ছি দিল্লি গেটের সামনে। দিল্লি গেটের সামনে আমরা নেমে পড়েছি। তারপর গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি টিকিট কাউন্টারের দিকে। আপনাদের জানিয়ে রাখি, লালকেল্লা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। লালকেল্লা বন্ধ হওয়ার 45 মিনিট আগেই টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। সোমবার লালকেল্লা বন্ধ থাকে। লালকেল্লার প্রবেশ মূল্য হলো জনপ্রতি 50 টাকা, তবে অনলাইন পেমেন্ট করলে 35 টাকা। এছাড়া আপনারা যদি লালকেল্লা এবং মিউজিয়ামের টিকিট একসাথে কাটেন, তাহলে আপনাদের টিকিট মূল্য পড়বে 80 টাকা, এবং অনলাইন পেমেন্ট করলে 56 টাকা। এখানে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তবে লালকেল্লার ভেতরে যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে আপনাদের অনেকটাই হেঁটে যেতে হবে। আমাদের সাথে আমার মা আছে, এবং উনি বয়স্ক, এতটা হাঁটতে পারবেন না, তাই এখানে ই-রিকশার ব্যবস্থা রয়েছে। আপনারা জনপ্রতি 12 টাকা করে টিকিট কেটে আপনারা এই ই-রিকশায় করে ভেতরে যেতে পারেন। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা এখন রিকশাতে চেপে পড়েছি। এখানে রয়েছে ক্লক রুম। এখানে আপনারা চাইলে আপনাদের যদি বড় ব্যাগ বা সাথে কিছু লাগেজ থাকে, তাহলে এখানে জমা রেখে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন। এরপর এখানে সিকিউরিটি চেক করে তারপর আপনাকে ভেতরে প্রবেশ করতে দেবে। এরপর আমরা এগিয়ে চলেছি লাহোরি গেটের উদ্দেশ্যে।
মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন এই লালকেল্লা। লাহোরি গেট, এটা এটা কেন লাহোরি গেট? লাহোরের দিকে মুখ, আর ওটা দিল্লির দিকে মুখ বলে দিল্লি গেট। ঠিক আছে। এই লালকেল্লা একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যা কখনোই ভোলার নয়। লাল দেয়ালের সৌন্দর্য সারা বছরই পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। 370 বছরেরও বেশি ইতিহাসের সাথে এই লালকেল্লা মুঘল সাম্রাজ্যের মহিমাকে বারবার স্মরণ করিয়ে দেয়। লাহোরি দরজা পেরিয়ে আমরা আস্তে আস্তে লালকেল্লার ভেতরে প্রবেশ করছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সৌন্দর্য। মনে হচ্ছে এতদিন যেগুলো আমাদের বইয়ের পাতায় আমরা পড়েছি, সেগুলো আজকে আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে। সম্রাট শাহজাহান যখন স্থির করেন যে তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে, তখন এই লালকেল্লা নির্মাণের কাজ শুরু করা হয়। 1639 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান এই সুবৃহৎ কেল্লাটির নির্মাণ কার্য শুরু করেন এবং এর নির্মাণ কার্য শেষ হয় 1848 সালে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি লালকেল্লার ভেতরে একটি বিশাল বাজার কমপ্লেক্স, যার নাম হলো মিনা বাজার। এটি পূর্বে ছত্তা চক বা ছট্টা বাজার নামেও পরিচিত। ছত্তা চক বা মিনা বাজার নামে জনপ্রিয়, যেখানে ছত্তা শব্দের অর্থ হলো আচ্ছাদিত এবং মিনা কথার অর্থ হলো মহিলা। এইভাবে মুঘল যুগের মহিলাদের জন্য একটি আচ্ছাদিত শপিং হাব। এটি ছিল 17 শতকের মুঘল সম্রাট শাহজাহানের মস্তিষ্ক প্রসূত। লালকেল্লায় লাল বেলে পাথরে খোদাই করা একটি ট্যাবলয়েড থেকে জানা যায় যে শাহজাহান পেশোয়ারে একই রকম একটি বাজার দেখেছিলেন এবং এই ধারণাটি শাহজাহানাবাদের লালকেল্লায় ফিরিয়ে আনেন। এই বাজারে রয়েছে হরেক রকমের জিনিস, বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর জিনিসপত্র, সাইড ব্যাগ, নানা ধরনের জুয়েলারি, পশমিনা শাল, আরও অনেক কিছু। এই বাজারে ঘুরতে ঘুরতে এবং নানা ধরনের জিনিস দেখতে দেখতে আপনার চোখ কোথাও না কোথাও আটকাবেই। এখানকার জিনিসের দামও বেশ রিজনেবল, তবে কোথাও কোথাও একটু দরদাম করে আপনাদের নিতে হবে। ছট্টা চক বলে, ছট্টা চক ওইরকম। মিনা বাজারের নাম হচ্ছে ছট্টা চক। ওই যে কভার করা আছে। মনে করা হয় লালকেল্লা শব্দটি এসেছে দুর্গের প্রায় দুর্ভেদ্য লাল বেলে পাথরের দেওয়াল থেকে। লালকেল্লা হল তিমুরিদ ও পারস্যের স্থাপত্যশৈলীর সংমিশ্রণ। লালকেল্লার স্থপতি ছিলেন ওস্তাদ আহমদ লাহোরি। লালকেল্লা কমপ্লেক্সে ইন্দো ইসলামিক এবং মুঘল স্থাপত্যশৈলী বিদ্যমান। এই লালকেল্লা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় রয়েছে। এটি যমুনা নদীর তীরে 255 একর জমির ওপর বিস্তৃত রয়েছে। এটি হল নওবতখানা বা নক্করখানা। এই কক্ষের দোতলায় সঙ্গীত শিল্পীরা বসতেন। এখানে নহবত বাজিয়ে বাদশার আগমনের খবর জানানো হতো।
নহবতখানা দেখে আমরা এখন চলেছি দেওয়ানি আমের দিকে, যেখানে বসে সম্রাট শাহজাহান আম জনতার সাথে দেখা করতেন এবং তাদের নানা রকম সমস্যার কথা শুনতেন এবং সমস্যার সমাধান করতেন। এই হলো সেই সিংহাসন যেখানে বসে শাহজাহান আম জনতার সাথে দেখা করতেন এবং তাদের সমস্যার কথা শুনতেন। এই সিংহাসনটিও তৈরি করা হয়েছিল নানা রকম দামি পাথর দিয়ে, প্রত্যেকটা কাজ একদমই নিখুঁত। এই দেওয়ানি আমের আরেকটি বিশেষত্ব হলো এখানকার যে প্রত্যেকটা পিলার রয়েছে তার উচ্চতা এবং পরিমাপ এক, কিন্তু তা সত্ত্বেও আপনি এর সামনে দাঁড়ালে প্রত্যেকটার মাথা সুন্দরভাবে দেখা যায়। এর থেকে বোঝা যায় যারা এগুলি বানিয়েছিলেন তাদের কারিগরি দক্ষতা কতটা। এখানে রয়েছে মুমতাজ মহল। মুমতাজ লালকেল্লা তৈরি হওয়ার অনেক আগে মারা গিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও সম্রাট শাহজাহান তার স্মরণে এই মুমতাজ মহলই তৈরি করেছিলেন। এর থেকে বোঝা যায় যে তিনি মুমতাজকে কতটা ভালোবাসতেন। এই রংমহলে রাজপরিবারের মহিলা সদস্যরা বিশ্রাম নিতেন। এই কক্ষগুলোর নাম ছিল নহর-ই-বেহিস্ত, অর্থাৎ স্বর্গোদ্যানের জলধারা নামে নিরবচ্ছিন্ন জলধারা দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। এই জলধারা প্রত্যেক কক্ষের মাঝ বরাবর প্রসারিত ছিল। দুর্গের উত্তর পূর্ব কোণে অবস্থিত শাহী বুর্জ থেকে যমুনা নদী থেকে জল তোলা হতো। প্রাসাদে একটি কথা খোদাই করে বারবার লেখা রয়েছে। এই লেখাটি হলো, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে এটি এখানে, এটি এখানে, এটি এখানে। এই যে সুড়ঙ্গটি আপনারা দেখছেন, এই সুড়ঙ্গ দিয়ে মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর ইংরেজদের ভয়ে পালিয়ে যান। এখানে রয়েছে দিওয়ানি খাস, খাসমহল এবং রংমহল। দিওয়ানি খাস হলো যেখানে বাদশাহ তার খাস লোকদের সাথে দেখা করতেন, অর্থাৎ মন্ত্রী, সেনাপতি বা বাইরের কোনো অতিথি এলে তাদের সাথে কথাবার্তা বলতেন। এই প্রাসাদটি মার্বেল পাথরে বানানো হয়েছিল। এই প্রাসাদে ছিল পৃথিবী বিখ্যাত ময়ূর সিংহাসন। যদিও প্রথম দিকে এর নাম ছিল রত্নখচিত সিংহাসন বা তখ্ত মুরাশা। এই সিংহাসনটির ওপরে দুটি সুন্দর ময়ূর বানানো হয়েছিল বলে পরে ঐতিহাসিকরা এর নামকরণ করেছিলেন ময়ূর সিংহাসন। এই সিংহাসনটি তৈরি করতে সময় লেগেছিল 7 বছর। এই ময়ূর সিংহাসন বানানো হয়েছিল সোনা, হিরে, চুনি, পান্না এবং নানা ধরনের মণিমুক্ত দিয়ে। এই খাসমহল ছিল সোনায় মোড়া। তবে পরে নাদির শাহ ও তার সেনারা এই সব সোনা, দামি পাথর সব কিছু লুট করে নিয়ে যায়। প্রাসাদের দেওয়ালে যে মার্বেল পাথরের সাথে দামি দামি রত্ন দিয়ে সুন্দর সুন্দর কারুকার্য তৈরি করা হয়েছিল, আজ তার অতি সামান্য নিদর্শনই আমরা দেখতে পাই। তাই তখনকার সময় এই প্রাসাদ যে কতটা সুন্দর ছিল তা স্বপ্নেরও It took 7 years to craft Peacock throne. Craftsmen come from Persia to craft Peacock throne. It is said Peacock throne was costlier than Taj Mahal.
Okay, it was so high, the emperor had to get made one gold ladder to go up Peacock Throne. You see one table is there, same location, Peacock Throne was there. That's why we have put one table there to identify the location. They are the same stones I told you earlier. They are semi-precious stones here. Here you can see inlay stone. This work is called inlay work. Same work done on Taj, same work done here. This architect and Taj architect same. Their names are Lahore. Okay, you can see semi-precious stone. Orange is cornelian, green malachite, reddish ruby. এগুলি ছাড়াও এখানে রয়েছে মতি মসজিদ। এই মসজিদটি নির্মিত হয়েছিল অনেক পরে। 1659 সালে শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ব্যক্তিগত মসজিদ হিসেবে এটি নির্মাণ করেন। এটি একটি ছোট 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটি পুরো শ্বেত পাথরে নির্মিত। খাসমহল এবং দেওয়ানি খাসের পাশেই রয়েছে হাম্মাম। হাম্মাম অর্থাৎ গোসলখানা। হাম্মামে 3টি প্রধান চেম্বার রয়েছে। এখানে গরম এবং ঠান্ডা স্নানের জন্য একটি কেন্দ্রীয় বেসিনও রয়েছে। Good for muscles, good for stress. If you are not sleeping well, if you start taking Ashwagandha powder. এছাড়া এখানে রয়েছে হীরামহল, শাহবুর্জ, ওই যে দূরে দেখা যাচ্ছে শাওয়ান এবং ভাদন প্যাভিলিয়ন, এবং তার পাশেই রয়েছে জাফর মহল এবং ট্যাঙ্ক। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শাওয়ান এবং ভাদন প্রাসাদের সামনে। সম্রাট শাহজাহান বৃষ্টি উপভোগ করার জন্য এই দুটি প্রাসাদ বানিয়েছিলেন এবং এই দুটি মহলের নাম দিয়েছিলেন শাওয়ান এবং ভাদন, অর্থাৎ বর্ষার 2 মাস, শ্রাবণ মাস এবং ভাদ্র মাস। এই দুটি মহলের মাঝখানে বানানো হয়েছিল একটি বড় বাগান, যাকে বলা হয় হায়াত বক্স বাগ, যার মানে হলো জীবনদাতা বাগান। এই দুটি মহলের একটিতে শ্রাবণ মাসে বসে বৃষ্টি উপভোগ করতেন এবং আরেকটিতে ভাদ্র মাসে বসে সম্রাট বৃষ্টি উপভোগ করতেন। Recently we restored them. We converted them into museum. Why we converted them into museum? It was scattered around. People were not able to find. এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো ইংরেজরা লালকেল্লা দখল করার পর লালকেল্লার অনেক প্রাসাদ ভেঙে এগুলো নিজেদের মতো করে তৈরি করেছিল। In India, when ladies become 31, 42, they have thyroid problem. 71% ladies suffer from. I'm telling you all this thing since birth. My nose blocked. Every day I kept on sneezing. Every day I had to take. এখানে রয়েছে মিউজিয়াম। চলুন মিউজিয়ামের ভেতরে কি কি রয়েছে আমরাও একটু ঢুকে দেখি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি।
মিউজিয়ামটা আমাদের ভালোই লেগেছে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক কিছু দেখার বা অনেক কিছু জানার আছে। তাই অবশ্যই আপনারাও লালকেল্লা এলে মিউজিয়ামটি দেখার চেষ্টা করবেন। লালকেল্লার ভেতরে সবুজের সমারোহ আর তার সাথে মুঘল আমলের রাজাদের নানা রকম চিহ্ন দেখে ইতিহাস যেন আমাদের চোখের সামনে বারবার চলে আসছে। এখানে ফুড স্টলও রয়েছে এবং তাতে চা, কফি, পনির রোল, স্যান্ডউইচ, বার্গার, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছুই পাওয়া যায়। তবে খাবারের মান আমাদের খুব একটা ভালো লাগলো না। 1947 সালে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই লালকেল্লাতেই প্রথম আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ভিডিওটি এখানেই শেষ করছি। তবে তার আগে বলে রাখি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন এবং দিল্লি ভ্রমণে এলে লালকেল্লা অবশ্যই দেখবেন। আর লালকেল্লা না দেখলে আমাদের ইতিহাসের অনেকটাই অজানা অদেখা রয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।